হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ সিসিএফ ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ডিএসসিসি 2 নিয়ে হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছে বিভিন্ন কলেজগুলো, তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নব্য প্রস্তর যুগ সম্পর্কে কিন্তু আজকে আলোচনা হবে। ক্লিয়ার? যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে তাদেরকে বলে রাখবো, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার, অনলাইনে যোগাযোগ করতে 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে মাত্র 999 রুপিস, কিন্তু আমাদের এটা অফারে চলছে জন্য ক্যালকাটা ইউনিভার্সিটিতে মাত্র 499 রুপিসের বিনিময়ে তোমরা পুরো প্যাকেজটা পেয়ে যাচ্ছ। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে। চলো শুরু করছি আজকের ক্লাসটা, নব্য প্রস্তর যুগ। এর আগে আমি লাস্ট দুটো ক্লাস নিয়েছিলাম, সেখানে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজ, মধ্য প্রস্তর যুগ বা মেসোলিথিক এজ, এবং আজকের এই ক্লাসটি নিওলিথিক এজ বা নব্য প্রস্তর যুগের উপরে। চলো শুরু করছি ক্লাসটি। দেখো, সবার প্রথমে আমরা যদি প্রাগৈতিহাসিক যুগকে যদি ভাগ করি তাহলে আমরা মূলত তিনটে ভাগ এখানে দেখতে পাবো। একটা প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজ, মধ্য প্রস্তর যুগ বা মেসোলিথিক এজ, আর একটা নব্য প্রস্তর যুগ বা নিওলিথিক এজ। এবার প্রাচীন প্রস্তর যুগ এবং মধ্য প্রস্তর যুগ পেরিয়ে আমরা যে যুগে আসি সেটা হচ্ছে নব্য প্রস্তর যুগ, এবং এই নব্য প্রস্তর যুগ কিন্তু দীর্ঘকালীন সময়ের পরে, অর্থাৎ এই সময়ে এসে মানুষ খাদ্য উৎপাদন করতে শিখেছিল। এতদিন ধরে মানুষ ছিল যাযাবর, খাবারের জন্য প্রাচীন প্রস্তর যুগ এবং মধ্য প্রস্তর যুগে মানুষজন কিন্তু ঘুরে বেড়াতো বনে জঙ্গলে, পশুর কাঁচা মাংস খেত এবং পাখির ডিম খেত, মাছ খেত ইত্যাদি বিভিন্ন যে খাদ্যবস্তুগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু মানুষ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করত। কিন্তু যখনই আমরা চলে আসবো নব্যপ্রস্তর যুগে তখন কিন্তু মানুষের এই যাযাবর জীবনযাপনের অবসান ঘটলো। মানুষ স্থায়ীভাবে বসতি স্থাপন করতে শিখলো, বসতি নির্মাণ করতে শিখলো, মৃৎপাত্রের ব্যবহার শিখলো, আগুন জ্বালাতে শিখলো, চাকার আবিষ্কার করতে শিখলো। অভাবনীয়ভাবে মানুষের জীবনে কিন্তু একটা বিশাল বড় পরিবর্তন ঘটলো। তাহলে এই বিষয়টাকে আমরা কি বলছি? এটাকে বলছি নিওলিথিক রেভলিউশন বা নব্য প্রস্তরকালীন বিপ্লব। এবার চলো দেখে নেই কি কি লেখা আছে বিষয়টা। বলছে দেখো, প্রাচীন ও মধ্যপ্রস্তর যুগের মানুষ শিকারী ও খাদ্য সংগ্রাহকের জীবন অতিবাহিত করে। তাহলে আমরা কি দেখলাম? প্রাচীন প্রস্তর যুগে মানুষ শিকারী জীবন অতিবাহিত করছে। আরো কি অতিবাহিত করলো? মানুষ কিন্তু খাদ্য সংগ্রহের জন্য মানুষ ঘুরে বেড়াতো এক জায়গা থেকে অন্য জায়গায়। নব্যপ্রস্তর যুগে নতুন এবং ব্যবহার উপযোগী হাতিয়ারের সূত্র ধরে মানুষের বস্তু নির্ভর জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছিল। এই সময়ে হাতিয়ারগুলি অনেক বেশি মসৃণ ছিল এবং কাজের হওয়ায় তা দিয়ে কিন্তু জমি কর্ষণ করা সম্ভব হয়েছিল, মানে জমিতে কৃষিকাজ করতে মানুষ কিন্তু খুব ইজিলি ভাবে পেরেছিল, তাই না? তারপরে কি বলেছে? পরিণতিতে সেখানে শস্য বীজ রোপণ করে উৎপাদন শুরু হয়। কৃষি উৎপাদন সম্ভবপর হওয়ায় ধীরে ধীরে গবাদি পশুপালনও দৃঢ়তা পায় বা দৃঢ়ভিত্তি লাভ করে। নব্যপ্রস্তর যুগে গবাদি পশু যেমন ছাগল, ভেড়া প্রভৃতি গৃহপালিত হওয়ায় শিকারের উপর নির্ভরতা কমে যেতে শুরু করেছিল। তার কারণ মানুষ কিন্তু ছাগল এবং ভেড়ার উপরে কিন্তু নির্ভরশীল হয়ে পড়লো। তখন আর বড় বড় পশু শিকার করা মানুষের প্রয়োজন পড়লো না, কারণ এগুলি থেকে মাংস আর দুধ মানুষ কিন্তু দুটোই পেল। এছাড়া এই সময় কৃষি এবং পশুপালনের সূত্র ধরে খাদ্যের নিশ্চয়তা আশায় মানুষের কিন্তু স্থায়ীভাবে বসবাস করতে শুরু করলো। যখন আমার প্রয়োজন নেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার, আমি বাড়িতে বসেই সবকিছু পেয়ে যাচ্ছি, তাহলে আমি যাবো কেন, তাই না? যেমন তোমরা অনলাইন ক্লাসটা তোমাদের বাড়িতে বসেই তোমরা কিন্তু অনলাইন ক্লাসটা পেয়ে যাচ্ছ। যখন তুমি অনলাইন ক্লাসটা বাড়িতে বসে পেয়ে যাচ্ছ, তুমি যাবে কেন? আমি গাড়ি ভাড়া দিয়ে কষ্ট করে পরিশ্রম করে এক জায়গা থেকে অন্য স্থানে যাবো কেন? আমি তো বাড়িতে বসে সব কিছু পেয়ে যাচ্ছি, আমি যাবো কেন? তাহলে এখানেও কিন্তু শিকারী যে আদিম মানুষ ছিল, এতদিন ধরে মানুষ কিন্তু এই যে বিভিন্ন জায়গায় যেত, বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, কোনো সময় পশুর মুখে প্রাণ চলে যেত, তাহলে ইত্যাদি নানা কারণে মানুষ কিন্তু আর কমফোর্টেবল ফিল করলো না বাড়ির বাইরের থেকে, মানে বাড়ির বাইরে যাওয়ার, অর্থাৎ জঙ্গলে যাওয়ার, পশু শিকার করতে যাওয়ার। তখন মানুষ কি করলো? যে সমস্ত পশুগুলো অবলা, অর্থাৎ বলতে পারে না, যে সমস্ত পশুগুলো মানুষের সঙ্গে লড়াই করে জিততে পারবে না, সেই সমস্ত পশুগুলোকে মানুষ কিন্তু পালন করা শুরু করলো এবং মাংসের চাহিদা, দুধের চাহিদা দুটোই কিন্তু মানুষের কিন্তু পূরণ হতে শুরু করলো। তাহলে যখন খাবারের জন্য মানুষকে আর অন্য জায়গায় যেতে হলো না, এক জায়গায় ছেড়ে অন্য জায়গায় যেতে হলো না, যাযাবর বৃত্তি ত্যাগ করতে হলো মানুষকে, যাযাবর বৃত্তির আর প্রয়োজন পড়লো না, তখন মানুষ কিন্তু এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করতে শিখে গেল, তাই না?
তো বলছে যে এইভাবে ভ্রাম্যমান মানব গোষ্ঠী স্থায়ীভাবে বসবাসকারী মানব গোষ্ঠীর পর্যায়ে উন্নত হয় বা উন্নীত হয়। কিছু মানুষ আবার উৎপাদন না করেও নিজেদের ক্ষমতার জোরে উদ্বৃত্তের ভোগ দখল নেয়। এবার উদ্বৃত্তের ভোগ দখল কি, মনে করো সাপোজ আমি আছি, আমার খুব পাওয়ার আছে, এবার তুমি মনে করো উৎপাদন করছো, তোমাকে ভয় দেখিয়ে আমি তোমার থেকে কিছু কিছু করে নিলাম, মানে ট্যাক্স নেওয়া শুরু করলো। ক্ষমতাশালী ব্যক্তিরা কি করলো, উৎপাদন না করেও মানুষের কাছ থেকে কি হলো, এই তুই এলাকায় কৃষিকাজ করছিস, তোকে কিন্তু এই এলাকায় কৃষিকাজ করতে গেলে আমাকে একটা উৎপাদনের অংশ দিতে হবে। তাহলে এরা কৃষিকাজ না করেও এবং উৎপাদনের সঙ্গে জড়িত না থেকেও এদের ক্ষমতার জোরে এরা কিন্তু মানুষের কাছ থেকে নেওয়া শুরু করলো, তাই না? তো বলছে উদ্বৃত্তের এমন বেদখলের ভিত্তিতে ক্রমে ক্রমে বিকাশ ঘটে, শ্রেণী ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব ঘটে, রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব ঘটে। এইভাবে নব্যপ্রস্তর যুগে কৃষি উৎপাদন এবং পশুর গৃহপালনের সূত্রে সমাজ এবং অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছিল। এই পরিবর্তনকে ঐতিহাসিক গার্ডেন চাইল্ড ম্যান মেক্স হিমসেলফ, অর্থাৎ মানুষ নিজেকেই তৈরি করতে শিখেছিল, তাই না? তো গ্রন্থের প্রথম অধ্যায়ে হোয়াট হ্যাপেন্ড ইন হিস্ট্রি, গ্রন্থের তৃতীয় অধ্যায়ে নব্যপ্রস্তর যুগের বিপ্লব হিসাবে আলোচনা করেছেন, বা নব্যপ্রস্তরকালীন বিপ্লব কি বা নিওলিথিক রেভলিউশন কি সেটা সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছেন। তো আশা করি আজকের এই নব্যপ্রস্তর যুগের উপরে ছোট্ট একটা সংক্ষিপ্ত ক্লাস ছিল, যেটা তোমরা বুঝতে পেরেছো। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে জানাবে আমাদেরকে। এবং তোমরা যদি অনলাইনে ক্লাস করতে চাও অবশ্যই যুক্ত হবে আমাদের অফিসিয়াল নাম্বারে, দেখবে দেওয়া আছে স্ক্রিনে 6295916282 এবং 7076398606 নাম্বারে। দেখবে তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়ছো, তোমাদের জন্য আমাদের ইউটিউবে কিন্তু প্লেলিস্ট বানানো আছে এবং ধারাবাহিকভাবে সেখানে বিভিন্ন টপিকের উপরে আলোকপাত করে আমরা কিন্তু ক্লাসগুলোকে দিচ্ছি তোমাদের সিলেবাস ওয়াইজ। এবং তারপরে আমরা সাজেশনস এবং নোটস ওরিয়েন্টেড কিছু ক্লাস আমরা নিয়ে আসবো, সেগুলোতে তোমরা কিন্তু সমস্ত কিছু পেতে পারবা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।